হ্যালো বন্ধুরা, রিপ্রোডাক্টিভ হেলথ চ্যাপ্টারের এটা থার্ড ভিডিও। তো এর আগে দুটো ভিডিও আপলোড করা হয়েছে। তো এই ভিডিওগুলোতে এনসিইআরটি বাংলাতে এক্সপ্লেন করা হচ্ছে। তোমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট নিট এক্সাম দেবে তাদের জন্য এই ভিডিওগুলি অত্যন্ত দরকারি বা উপকারী। তোমাদের এই ভিডিওগুলি এনসিইআরটি পড়তে বুঝতে সাহায্য করবে। তো শুরু করা যাক। অ্যানাদার এফেক্টিভ অ্যান্ড পপুলার মেথড ইজ দ্য ইউজ অফ ইন্ট্রা-ইউটেরাইন ডিভাইস। আরেকটা এফেক্টিভ এবং জনপ্রিয় যে পদ্ধতি কনসেপশন রোধ করার, সেটা হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, আইইউডিএস। তো এর আগে দুটো পদ্ধতি পড়েছি, একটা ন্যাচারাল আর একটা ব্যারিয়ার্স। তো থার্ড যেটা, সেটা হলো ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, এবং এটা অত্যন্ত প্রচুর এফেক্টিভ, অর্থাৎ কার্যকারী এবং পপুলার, জনপ্রিয়। তো এই পদ্ধতিটা দেখা যায় কীভাবে কাজ করে। দিস ডিভাইসেস আর ইনসার্টেড বাই ডক্টরস অর এক্সপার্ট নার্সেস ইনটু দ্য ইউটেরাস থ্রো ভ্যাজাইনা। তো ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের যে কপারটি, এটা একটা এক্সাম্পল দেওয়া আছে। এই যে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস দেখতে কেমন হয়, এটা এখানে আছে একটা ছবি। তো এগুলো কী করা হয়, যে ডক্টর এবং নার্সের মাধ্যমে, নার্স কী করে, যে ভ্যাজাইনার মধ্যে দিয়ে ইউটেরাসের মধ্যে এটাকে প্রবেশ করিয়ে দেয়। দিস ইন্ট্রাইউটেরাইন ডিভাইসেস আর প্রেজেন্টলি অ্যাভেলেবল অ্যাজ দ্য নন মেডিকেটেড আইওডিএস, লিপ্পেস লুপ, copper releasing IODs, copper T, copper 7 multiload 375, and the hormone releasing IODs, progestasert LNG20। তো এই ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস তিন প্রকার আছে, অ্যাভেলেবল তিন প্রকারের হয়। একটা হচ্ছে নন মেডিকেটেড আইওডিএস, তার এক্সাম্পল কি, লিপ্পেস লুপ, এটা হচ্ছে একটা এক্সাম্পল, উদাহরণ। এটা কপার রিলিজিং আইওডিএস, কপার রিলিজিং, যে কপার রিলিজ করবে। এর এর উদাহরণ কি আছে, এক্সাম্পল কি আছে, কপার টি, কপার 7 মাল্টিলোড 375। এই যেখানে কপার টি আছে, এটা কপার রিলিজিং আইওডিএস, দেখতে কেমন হয় এখানে দেওয়া আছে। অ্যান্ড দ্য হরমোন রিলিজিং আইওডিএস, হরমোন যে আইওডিএসগুলো হরমোন রিলিজ করবে, যেমন কি প্রোজেস্টেসার্ট আর LNG20, এগুলো হরমোন রিলিজ করবে। আইওডিএস ইনক্রিজ ফ্যাগোসাইটিস অফ স্পার্মস উইদিন দ্য ইউটেরাস। আইওডিএস কীভাবে কাজ করে, যে যে শুক্রাণুটা প্রবেশ করছে সেটাকে ধ্বংস করে দেয়। যে সিমেন থেকে যে স্পার্মটা বা শুক্রাণুটা ভ্যাজাইনা দিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করছে বা ফ্যালোপিয়ান টিউবে প্রবেশ করছে, সেটাকে কী করে, ধ্বংস করে দেয়। অ্যান্ড দ্য কপার আয়ন্স রিলিজড সাপ্রেস স্পার্ম মোটিলিটি অ্যান্ড দ্য ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ স্পার্ম। আর কপার রিলিজিং আয়োডিএসের ক্ষেত্রে যে কপার রিলিজ হয়, কপার আয়ন, কপার +2 হিসাবে বা প্লাস 2 হিসাবে। তো কপার কি করে, স্পার্মের যে মোটিলিটি বা গতিবেগ বা চলমান, স্পার্মটা কি মাইটোকন্ড্রিয়ার সাহায্যে চলতে থাকে, অত্যন্ত দ্রুত গতিবেগে চলতে থাকে। তো তার যে গতিবেগ সেটাকে কমিয়ে দেয়। আর স্পার্মের শুক্রাণুর গতিবেগ যদি কমে যায়, তো সে ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না। অ্যান্ড দ্য ফার্টিলাইজেশন ক্যাপাসিটি অফ স্পার্ম, এর ফলে কি, এর ফলে স্পার্ম ওভামকে ফার্টিলাইজ করতে পারবে না যদি তার গতিবেগটা কমে যায়। তো ওই কাজটা করে কে, এই কপার আয়ন, কপার রিলিজিং আয়োডিএস। আর হরমোন রিলিজিং আয়োডিএস এর কাজটা কি, এটা কিভাবে কাজ করে, ইন অ্যাডিশন মেক দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন অ্যান্ড দ্য সার্ভিক্স হোস্টাইল টু দ্য স্পার্ম। তো হরমোন রিলিজিং আয়োডিএস কীভাবে কাজ করে, যে এটা কি করে, যে ইউটেরাস বা জ্বরের ওপর কাজ করে, জ্বরের মধ্যে এমন পরিবর্তন নিয়ে আসে যাতে তার মধ্যে বাচ্চা তৈরি না হতে পারে, বাচ্চা ধারণ না করতে পারে। সার্ভিক্সটাকেও এরকম করে দেয় যাতে স্পার্মগুলো তার মধ্যে প্রবেশ করতে, তার মধ্যে দিয়ে যেতে না পারে। তো এইভাবে কাজ করে। তো তিন রকমভাবে কাজ করে। যে নন মেডিকেটেড আছে, সেটা কি করে, যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় স্পার্মকে ধ্বংস করে দেয়। কপার রিলিজিং আয়োডিএস কপার রিলিজ করে, এবং এই কপার কী করে, যে স্পার্মের যে গতিপথ বা গতিবেগ সেটাকে কমিয়ে দেয়, ফলে সে ফার্টিলাইজ করতে পারে না। আর হরমোন রিলিজিং আয়োডিএস কী করে, যে যে জরায়ু আছে সেই জরায়ুটাকে বাচ্চা ধারণের জন্য অনুপযুক্ত করে দেয়। তো এইভাবে তিনটে আয়োডিএস তিন রকমভাবে কাজ করে, এবং তার প্রত্যেকের এক্সাম্পলটা মনে রাখবে। এখান থেকে কোশ্চেন একটা দেয়, IUDs are ideal contraceptives for the females who want to delay pregnancy and or space children। তো যে সমস্ত মহিলারা প্রেগনেন্সির মধ্যে ডিলে করতে চায়, যে বিয়ে হয়েছে কিন্তু 2 বছর 3 বছর বাচ্চা নিতে চায় না, তাদের ক্ষেত্রে, কিংবা যে সমস্ত মহিলা বাচ্চা হয়েছে কিন্তু সে চায় তার দ্বিতীয় বাচ্চাটা 5 বছর 4 বছর 5 বছর পরে হোক, তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আইডিয়াল বা আদর্শ। কারণ একটা আইডিএস মোটামুটি 2 বছর 3 বছর থাকে,
ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথডস অফ কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া। তো এটা ভারতের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ কি হয়েছে যে যে পদ্ধতিগুলো আছে এর আগে আমরা দেখলাম যে ব্যারিয়ার্স পদ্ধতি, তো সেগুলো প্রতিদিন ইউজ করতে হবে, তারপর প্রতিদিন ইউজ করতে হয়। তো ওই জন্য একটা একটা ঝামেলা আছে। যে ন্যাচারাল পদ্ধতি আছে সেগুলো কি আছে, সেগুলো ফেল হওয়ার চান্স থাকে। কিন্তু এই আইওডিএসটা কি একবার নার্স কিংবা ডাক্তারের মাধ্যমে যদি ইনসার্ট করে নেওয়া যায় মেয়েদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তাকে 2 বছর 3 বছর আর কোনো চিন্তা করতে হবে না। সেই 2 বছর 3 বছর অটোমেটিক সে কনসেপশন থেকে রোধ থাকবে। তো এগুলো ছিল আইওডিএস এর বিষয়টা, আশা করি বুঝতে পেরেছো। তো আইওডিএসটা কত প্রকার হয়, তার উদাহরণ, কোনটা কিভাবে কাজ করে। তো এরপরে আসছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন বা ওরাল কনসেপশন, যে ট্যাবলেট আকারে যেগুলো খাওয়া যায় সেগুলো। তো সেগুলো কিভাবে কাজ করে দেখা যাক। ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ স্মল ডোজেস অফ এদার প্রোজেস্ট্রোজেন্স অর প্রোজেস্ট্রোজেন ইস্ট্রোজেন কম্বিনেশনস ইজ অ্যানাদার কন্ট্রাসেপটিভ মেথডস ইউজড বাই দ্য ফিমেলস। তো ওরাল অ্যাডমিনিস্ট্রেশনে কি হয়, যে যে সমস্ত মহিলারা ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করে, অর্থাৎ মুখের মধ্য দিয়ে ট্যাবলেট নেয়। তো সেই ট্যাবলেটগুলো কী কাজ করে, সেই ট্যাবলেটগুলোতে মেনলি প্রধানত প্রোজেস্টেরন হরমোন বা প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এই দুটো হরমোনের মিলিত অংশ থাকে। দে আর ইউজড ইন দ্য ফর্ম অফ ট্যাবলেটস অ্যান্ড হেন্স আর প্রপারলি কল্ড দ্য পিলস। এবং এগুলো এই যে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো কি ট্যাবলেট আকারে থাকে, এবং তার জন্য একে পিলসও বলা হয়। Pills have to be taken daily for a period of 21 days, starting preferably within the first 5 days of menstrual cycle. তো পিলসগুলো কীভাবে নেওয়া হয় তার একটা পদ্ধতি আছে, এটা অনেকে বুঝতে পারে না। তো এটা 21 দিন নিতে হয় পর পর। আর কখন শুরু করতে হয়, যে মেন্স যে হচ্ছে প্রথম যে সাইকেলের যে প্রথম ধাপটা মেনস্ট্রুয়াল যে স্টেট থাকে, তার 1 থেকে 5 দিনের মধ্যে নিতে হয়। After a gap of 7 days during which menstruation course it has to be repeated in the same pattern till the female desires to prevent conception. তো একবার নেওয়ার পর তাকে আবার 7 দিন অপেক্ষা করতে হয়। তো 7 দিন পরে সে আবার রিপিট করতে পারে সাইকেলটা, যদি সে চায় যে সেটাকে কনসেপশন রোধ করব, তো সে আবার ইউজ করতে পারে। তো এটা কিভাবে করে সেটা একবার বলেছি, যে মেনস্ট্রুয়াল সাইকেল 1 থেকে 5 দিনের মধ্যে সে নিল, হয়তো সে মেনস্ট্রুয়েশন চলাকালীন 3 নম্বর দিনে নিল, তারপরে সে প্রতিদিন একটা করে ট্যাবলেট খাবে এবং 21 দিন এভাবে খাবে, তাহলে 24 দিন হলো। তো তারপরে সে আবার 7 দিনের গ্যাপ দেবে, ঠিক আছে। 7 দিন পরে আবার যে মেনস্ট্রুয়েশন চালু হবে, যদি যে ইচ্ছা করে যে আবার কনসেপশন করতে চাই এই মাসটা, তাহলে সে আবার ইউজ করতে পারে। তারপরে they inhibit ovulation and implantation as well as alter the quality of cervical mucus to prevent or retard entry of sperms. তো এই ওরাল পিলসগুলো কিভাবে কাজ করে, তো এরা কি করে, ওভুলেশনটাকে ইনহিবিট করে, যে গ্রাফিয়ান ফলিকল থেকে যে ওভামটা রিলিজ হয়েছিল সেটা বাধা দান করে। এগুলো যদি খাওয়া যেতে পারে, মেয়েরা যদি এগুলো খায়, তাহলে কি তাদের যে ওভুলেশন সেটা হবে না, তাদের ওভামটা রিলিজ হবে না। আর ওভাম রিলিজ না হলে ফার্টিলাইজেশনের কোনো ব্যাপারই নেই। ইমপ্ল্যান্টেশনটাকেও বাধা দান করে। ইমপ্ল্যান্টেশন মানে কি, যে যে জাইগোটটা তৈরি হবে, ব্লাস্টুলা থাকে যেটা, সেই ব্লাস্টুলা যখন এই জ্বরের মধ্যে স্থাপিত হচ্ছে ইমপ্ল্যান্টেশন, সেটা বাধা দান করে, সেটাও হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ অল্টার দ্য কোয়ালিটি অফ সার্ভাইকাল মিউকাস। তাছাড়া আরেকটা কাজ করে কি, যে সার্ভিক্স থাকে ভ্যাজানার পরবর্তী যে নলাকার অংশ, তো তার মধ্যে মিউকাস থাকে, এক ধরনের তরল পদার্থ। তো সেই মিউকাসটাকে কি তার রাসায়নিক পরিবর্তন নিয়ে আসে, তার ফলে কী হয়, যে স্পার্ম প্রবেশ করতে পারে না, ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। তো এইভাবেই সেই কাজটা করে থাকে পিলসগুলো। পিলস আর ভেরি এফেক্টিভ উইথ লেজার সাইড এফেক্টস অ্যান্ড আর ওয়েল অ্যাকসেপ্টেবল বাই দ্য ফিমেলস। পিলসও অত্যন্ত কার্যকারী, খুব কাজ করে, অ্যান্ড সাইড এফেক্টও খুব কম, এবং এর জন্য মেয়েরা এগুলোকে ব্যবহারও খুব করে। অনেকের ক্ষেত্রে এই পিলসগুলোকে অনেকে ব্যবহারও করে, কারণ এর সাইড এফেক্টও খুব কম আছে আর খুব কার্যকারী। Saheli, the new oral contraceptive for the females, contains a non-steroidal preparation. তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে পিলসের, তো সেটা কি সাহেলি হচ্ছে একটা এক্সাম্পল, যেটা লখনৌতে তৈরি হয়েছিল, ভারতেরই লখনৌতে তৈরি হয়েছিল। তো এটা কি হচ্ছে, যে এটা কি দিয়ে তৈরি, নন স্টেরয়েডাল প্রিপারেশন, যে এর মধ্যে স্টেরয়েড থাকে না।
তো এটা কোশ্চেন আছে যে সাইলিক কি, স্টেরয়েড, নন স্টেরয়েড। তো এর মধ্যে স্টেরয়েড থাকে না, নন স্টেরয়েডাল। ইট ইজ এ ওয়ান্স এ উইক পিল উইথ ভেরি ফিউ সাইড এফেক্টস অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। সাইলি কী করে যে সপ্তাহে একদিন নিতে হয় এরকম একটা পিলস, এবং এর সাইড এফেক্ট খুব কম, এবং এর কন্ট্রাসেপটিভ ভ্যালু অর্থাৎ এই কার্যকারিতা সেটা অনেকটাই বেশি। Progesterogens alone or in combination with estrogen can also be used by females as injection or implants under the skin. তো এখানে এটা তো পিলসের বিষয়টা পড়লাম, এবার ইমপ্ল্যান্টসের বিষয়ে পড়তে হবে। ইমপ্ল্যান্টসটা আর পিলসটাও অনেকটা একই রকমভাবেই কাজ করে, দুটোই প্রায় একই রকমের কাজ করে, কিন্তু ওটা ট্যাবলেট আকারে আর এটা কিছু ইমপ্ল্যান্টস আকারে, যে পিনের মতো কিছু অংশ থাকে। তো কীভাবে এটা কাজ করে দেখা যাক। Progesterogens alone or in combination with estrogen can also be used by females as injection or implants under the skin. যে ইনজেকশন হিসাবে বা ইমপ্ল্যান্টস হিসাবে যেগুলো নেওয়া হয় সেগুলো কী হয়, প্রোজেস্টেরন থাকে বা প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেনের কম্বিনেশন থাকে। তো পিলে ওরা ছিল, পিলসের ক্ষেত্রেও তাই ছিল যে হয় প্রোজেস্টেরন দিয়ে তৈরি হতো বা প্রোজেস্টেরন বা ইস্ট্রোজেনের কম্বিনেশন দিয়ে তৈরি হতো। কিন্তু এগুলো কোথায় রাখে, এগুলো স্কিনের নিচে নেওয়া হয়, চামড়ার নিচে। ইমপ্ল্যান্টসগুলো চামড়ার নিচে, চামড়াকে কেটে তার মধ্যে রাখা হয় ডাক্তারের বা নার্সের সাহায্যে। দেয়ার মোড অফ অ্যাকশন ইজ সিমিলার টু দ্যাট অফ পিলস অ্যান্ড দেয়ার এফেক্টিভ পিরিয়ডস আর মাচ লঙ্গার। তো এদের যে কার্যকারিতা, যে কীভাবে কাজ করবে, কনসেপশনটাকে কীভাবে বাধাদান করবে, সেটা পিলসের মতোই কাজ করে। যে সে ওভুলেশনে বাধাদান করবে, ইমপ্ল্যান্টেশনে বাধাদান করবে, সার্ভিক্সের মধ্যে যে মিউকাস আছে তার পরিবর্তন নিয়ে আসবে, এইরকমভাবে ইমপ্ল্যান্টসও কাজ করে, কিন্তু তাদের যে ইফেক্টিভ পিরিয়ডটা সেটা একটু বেশি। যেমন সহেলি 7 দিন কাজ করে, অন্য অন্য কন্ট্রাসেপটিভ পিল 1 মাস কাজ করে, কিন্তু যে ইমপ্ল্যান্টস আছে সেগুলো কি কয়েক মাস কাজ করতে পারে, 5 মাস, 6 মাস, 1 বছর কাজ করতে পারে। Administration of progesterogens or progesterone-estrogen combination or IUDs within 72 hours of coitus have been found to be very effective as emergency contraceptives, as they could be used to avoid possible pregnancy due to rape or casual unprotected intercourse. তো এখানে কি বলা হয়েছে, যে বিষয়টা এখানে বলা হয়েছে যে কোনো কারণে, হয়তো রেপের কারণে কোনো মেয়েকে রেপ করা হয়েছে, কিংবা হয়তো ক্যাজুয়াল সেক্স করছিল, ইন্টারকোর্স করছিল, তারা চায়নি যে কোনো রকমের বাচ্চা হোক বা কনসেপশন হোক, কিন্তু হয়তো ব্যারিয়ার্সগুলো কোনো কারণে অনেক সময় কন্ডোম ফেটে যায়, কিংবা অন্য অন্য কারণে কী হয়, ফেল হয়ে গেছে এবং কনসেপশন হয়ে গেছে এবং বাচ্চা হওয়ার চান্স আছে। তো সেই সময় কী করা যেতে পারে, যে 72 ঘন্টার মধ্যে, যে 72 ঘন্টার অর্থাৎ 3 দিনের মধ্যে, রেপ হওয়ার 3 দিনের মধ্যে, বা ক্যাজুয়াল সেক্স করেছে, সিমেন চলে গেছে, তো তার 3 দিনের মধ্যে কি, যে পিলস ব্যবহার করা যেতে পারে বা আইউডিএস ব্যবহার করা যেতে পারে, এবং এগুলো খুব এফেক্টিভও আছে, খুব কার্যকারী। যে 72 ঘন্টার হয়তো তারা সেক্সের আগে কিছু নেয়নি, কিন্তু সেক্সের পরে 3 দিনের মধ্যে এগুলো ব্যবহার করলে এগুলো এই যে কনসেপশন সে থেকে রক্ষা পাওয়া যেতে পারে। তো এটা এখানে বলা আছে, এবং এগুলো কী দিয়ে তৈরি, প্রোজেস্টেরন এবং প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশন দিয়ে তৈরি। তাই কনসেপশনটাকে রোধ করার জন্য কোন হরমোনটা খুব কাজে লাগছে, প্রোজেস্টেরন। আর প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশন, যে কোনো এগুলো কাজে লাগছে। তো এটা এখানে বলা আছে যে প্রোজেস্টেরন বা প্রোজেস্টেরন ইস্ট্রোজেনের কম্বিনেশন যদি ইউজ করি বা আইউডিএস যদি ইউজ করি 72 ঘন্টার মধ্যে কয়টাস করার পরে, তাহলে এটা খুবই এফেক্টিভ হয়, এবং এটা এমার্জেন্সি হিসাবে কাজ করে কাদের ক্ষেত্রে, যারা প্রেগনেন্সি হয়ে গেছে, রেপের কারণে প্রেগনেন্ট হয়ে গেছে, বা আনপ্রোটেক্টিভ সেক্স ইন্টারকোর্সের কারণে প্রেগনেন্ট হয়ে গেছে, যে সেক্স করেছে কিন্তু কোনো প্রোটেকশন নেয়নি, সেসব কারণে এগুলো ইউজ করা যেতে পারে। তো এগুলো ছিল পিলস। আর যে ইমপ্ল্যান্টস সেগুলো ছিল। এই যে ইমপ্ল্যান্টস যেগুলো দেখতে কেমন হয়, তো এখানে ছবিতে দেওয়া আছে ইমপ্ল্যান্টস এগুলো দেখতে কেমন হয়, যে পিনের মতো আছে, এখানে 6টা আছে, এগুলো হচ্ছে ইমপ্ল্যান্টস। এগুলো কী করা হয়, যে চামড়াকে কেটে দেওয়া হয় এবং চামড়ার নিচে হাতের যে কোনো একটা চামড়া, হয়তো থায়ের অঞ্চলের বা হাতের পেশি অঞ্চলে বা যে কোনো জায়গার একটা চামড়া সেটাকে কেটে তার মধ্যে এগুলো প্রবেশ করানো হয় ডাক্তার বা নার্সের মাধ্যমে। এগুলো হচ্ছে ইমপ্ল্যান্টস। তো এবার নেক্সট বা লাস্ট যে মেথডটা আছে সেটা হলো সার্জাইক্যাল মেথড, সার্জারি, এবং এটা হচ্ছে সবচেয়ে, যদি সে চাই একেবারেই করবো না, তো তার জন্য এই মেথডটা ইউজ করা যেতে পারে। তো সার্জাইক্যাল মেথডে কী করা হয়, সার্জাইক্যাল মেথডকে বলা হয় স্টেরিলাইজেশন বা বন্ধ্যাত্ব। কারণ কি, আর জেনারেলি অ্যাডভাইসড ফর দ্য মেল অর ফিমেল পার্টনার এজ এ টার্মিনাল মেথড টু প্রিভেন্ট
প্রেগনেন্সিজ। যদি কোনো পুরুষ বা মহিলা চায় যে সে আর কোনো বাচ্চা নেবেই না সারা জীবনে, তাহলে এই মেথডগুলো, এই পদ্ধতিগুলো ব্যবহার করা হয়, এবং তার জন্য একে স্টেরিলাইজেশন মেথডও বলা হয়, কারণ পুরো বন্ধ্যা করে দিচ্ছে তাকে, তার আর কোনোদিন বাচ্চা হবে না। সার্জিক্যাল ইন্টারভেনশন ব্লকস গ্যামেট ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ার বয় প্রিভেন্ট কনসেপশন। সার্জিক্যাল ইন্টারভেনশনে কী করে, যে গ্যামেট শুক্রাণু বা ডিম্বাণুর যে চলাচলের পথ সেটাকে ব্লক করে দেয়। তার বলে কি হয়, যে শুক্রাণু ডিম্বাণু চলাফেরাই করতে পারে না, তার বলে কনসেপশনে কোনো বিষয় আসছে না, কথাই আসে না। স্টেরিলাইজেশন প্রসিডিউর ইন দ্য মেল ইজ কল্ড ভ্যাসেকটমি অ্যান্ড দ্যাট ইন দ্য ফিমেল টিউবেকটমি। তো পুরুষের ক্ষেত্রে যদি স্টেরিলাইজেশন করা হয় তাহলে তাকে বলে ভ্যাসেকটমি। যেহেতু পুরুষের ক্ষেত্রে ভাস ডিফারেন্স আছে, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে পড়েছিলাম ভাস ডিফারেন্স, একটা নলাকার অংশ এরকম, তো এটাকে যেহেতু কাটা হয় তার জন্য সেই ভাস ডিফারেন্স থেকে নাম এসছে ভ্যাসেকটমি। আর ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে যেহেতু ফ্যালোপিয়ান টিউবকে কাটা হয়, তো তার জন্য এর নাম ফ্যালোপিয়ান টিউব থেকে টিউবেকটমি। তো মহিলাদের ক্ষেত্রে যদি স্টেরিলাইজেশন করা হয় তাহলে টিউবেকটমি, পুরুষের ক্ষেত্রে হলে ভ্যাসেকটমি। In vasectomy, a small part of the vas deferens is removed or tied up through a small incision of the scrotum, whereas scrotum. তো ভ্যাসেকটমির ক্ষেত্রে কী করা হয় যে ভাস ডিফারেন্স যেটা থাকে পুরুষের ক্ষেত্রে সেটাকে সেটাকে রিমুভ করে দেওয়া হয় বা বের করে দেওয়া হয়, বা সেটাকে কেটে বের করে দেওয়া হয়, বা সেটাকে কেটে সেটাকে টাইট করে দেওয়া হয়। এবং কীভাবে এটা করা হয়, স্মল ইনসেশন অন দ্য স্ক্রোটাম যে থলি আছে সেই স্ক্রোটামের মধ্যে ছোট্ট একটা ছিদ্র করে তার মধ্যে দিয়ে, খুব আনুবীক্ষণিক কাজ, অত্যন্ত যারা ডাক্তার, খুব বড় মানের ডাক্তার তারা এগুলো করে থাকে, তো তাদেরকে দিয়ে করতে হয়। তো স্ক্রোটামকে হালকা ছিদ্র করে সেখান দিয়ে যে ভাস ডিফারেন্স আছে সেটাকে কেটে তারপর সেটাকে জয়েন্ট করে দেয় বা সেটাকে আলাদা বের করে দেয়, তো এটা হচ্ছে ভ্যাসেকটমি। হোয়ারাজ ইন টিউবেকটমিতে কী করা হয়, এ স্মল পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব ইজ রিমুভড ওয়ার টাইড আপ, যে ফ্যালোপিয়ান টিউবের কোনো একটা অংশকে কেটে বার করে নেওয়া হয় বা ওখানে টাইট করে বেঁধে দেওয়া হয়, থ্রো এ স্মল ইনসেশন ইন দ্য অ্যাবডোমেন অর থ্রো ভ্যাজাইনা। এবং এটা কীভাবে করা হয়, যে তাদের অ্যাবডোমেনের মধ্য দিয়ে, অ্যাবডোমেন বা উদর অঞ্চল যেটা আছে, পায়ের একেবারে উপরিভাগে যে অংশটা থাকে সেটাকে বলা হয় অ্যাবডোমেন বা উদর অঞ্চল। তো সেই উদর অঞ্চলে কেটে, কিংবা মেয়েদের ক্ষেত্রে যে ভ্যাজাইনা থাকে সেই ভ্যাজাইনার মধ্যে দিয়ে ছোট্ট ছিদ্র করে, ভ্যাজাইনার মধ্যে দিয়ে কিংবা অ্যাবডোমেন অঞ্চলে ছোট ছিদ্র করে বা কেটে এটাকে ফ্যালোপিয়ান টিউবটাকে কেটে দেওয়া হয় এবং তারপর তাকে বের করে দেওয়া হয় বা তাকে টাইট করে দেওয়া হয়। দিস টেকনিক আর হাইলি এফেক্টিভ বাট দেয়ার রিভার্সিবিলিটি ইজ ভেরি পুয়ার। এই টেকনিকটা খুবই এফেক্টিভ, খুবই কার্যকরী, কারণ কেটে দেওয়া হচ্ছে, পথ পুরো ব্লক করে দেওয়া হচ্ছে, তার মানে আর কনসেপশনে কোনো কথাই আসছে না। ইন্টারকোর্স যতই করুক আর সে প্রেগনেন্ট হবে না সেই মহিলাটা, কিন্তু কি এর রিভার্সিবিলিটি খুব কম। কারণ অর্থাৎ কি, যে যদি সে আবার চায়, হয়তো 10 বছর পরে সে আবার চাইলো যে বাচ্চা নিতে চায়, তো এটা ওটা হয় না। অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে 10 বার ভাবা উচিত যে এটা করবো কি করবো না, কারণ এটা হচ্ছে টার্মিনাল মেথড, এর আর কোনো রিভার্সিবিলিটি নেই যে আবার যদি চাই তো ব্যাক করবো, তা হবে না। তো এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে যে কিভাবে এটা হয়ে থাকে পুরুষ আর মহিলাদের ক্ষেত্রে। তো আগেই তো আমরা দেখেছি, এখানে আবার দেখা যাচ্ছে। এই যে পুরুষের ক্ষেত্রে ভ্যাসেকটমি করা হচ্ছে, এই যে ভাস ডিফারেন্স আছে সেই ভাস ডিফারেন্সটাকে কেটে বেঁধে দেওয়া হয়েছে, টাইড অ্যান্ড কাট। আর মহিলাদের ক্ষেত্রে যে ফ্যালোপিয়ান টিউব আছে সেই ফ্যালোপিয়ান টিউবকে কেটে বেঁধে দেওয়া হয়েছে, এই যে ফ্যালোপিয়ান টিউব কেটে বেঁধে দেওয়া হয়েছে। তো এটাকে খুবই একটা অত্যন্ত মেটালস দিয়ে, হেভি মেটালস দিয়ে একে টাইট করা হয়, তো এর জন্য এটাকে আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এর ফলে কী হবে, যে এর ফলে যদি টাইট করে দেওয়া হয়, তো এই যে এখান থেকে টেস্টিস থেকে যদি স্পাম তৈরি হয়, তো স্পামটা এখানে গিয়ে আটকে যাবে, আর কি সে আগে যেতে পারবে না। তার ফলে কি, যদি সে এখানে না যেতে পারে তো এই পেনিসের মধ্যে আসবে না, পেনিসের মধ্যে না এলে কি আর সেই কনসেপশন হবে না। অর্থাৎ পেনিস দিয়ে কি সিমেন নির্গত হবে, কিন্তু সেই সিমেনের মধ্যে কোনো স্পাম থাকবে না, ঠিক আছে। কারণ সিমেন্টটা তো এই সেমিনাল ভেসিকল, প্রোস্টেট, বাল্বোরেথ্রাল গ্ল্যান্ড এগুলো থেকে আসছে, তো এগুলো থেকে সিমেন্টটা নির্গত হবে, কিন্তু সেই সিমেনের মধ্যে কোনো স্পাম থাকবে না, কারণ স্পাম তৈরি হয় টেস্টিস থেকে, আর টেস্টিস থেকে যে স্পামগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু এখানে এসে আটকে যাচ্ছে, আর এখানে আসতে পারছে না। মেয়েদের ক্ষেত্রেও তাই, মেয়েদের ক্ষেত্রেও এই যে এখানে যে ওভারি থেকে যে
ওভাম তৈরি হয় বা ডিম্বাণু তৈরি হয়, সেটা এখানে এসে আটকে যাচ্ছে আর এখানে আসতে পারছে না, অর্থাৎ তার যে জরায়ু আছে সেই জরায়ুতে আসতে পারছে না, ফলে এখানে তাদের ক্ষেত্রেও আর কনসেপশন হবে না। তো এটাই আছে এখানে। তো তো এগুলো ছিল এই পদ্ধতি। এই পদ্ধতিগুলো কোনটা কিভাবে কাজ করে সেটা ডিটেলসে বললাম, আশা করি সবটাই বুঝতে পেরেছো। তো এবার একটু জাস্ট ভূমিকা বা যেটাকে বলে উপসংহার যেটাকে বলে সেটা এখানে লেখা আছে, ভূমিকা না উপসংহার। ইটস নিড টু বি এমফাসাইজড that the selection of a suitable contraceptive method and its use should always be undertaken in consultation with qualified medical professional। যে এটা উদ্বুদ্ধ করা হচ্ছে বা মানুষকে বলা হচ্ছে যে যদি তারা যে কোনো পদ্ধতি অবলম্বন করুক না কেন, সে আইডিএস হোক, সে ওরা এই পিলস হোক, সে ইমপ্ল্যান্টস হোক, সার্জারিক্যাল মেথড হোক, ব্যারিয়ার্স হোক, যে কোনো মেথডই ইউজ করুক না কেন, তার আগে কি ডাক্তারকে কিংবা যারা জানে, যে সমস্ত নার্স জানে, তাদের কাছে অ্যাডভাইস বা উপদেশ নেওয়া উচিত যে এটা করব, এটা ঠিক হবে কি না। কারণ সবার ক্ষেত্রে সমস্ত যে প্রক্রিয়া কিন্তু সবার ক্ষেত্রে খাটে না, তো সেটা অবশ্যই ডাক্তারের কাছে উপদেশ নেওয়া উচিত। One must also remember that contraceptives are not a regular requirement for the maintenance of reproductive health। যে কন্ট্রাসেপটিভ যে সর্বদাই ব্যবহার করতে হবে জননগত স্বাস্থ্যকে বজায় রাখার জন্য, এটাও কিন্তু না। ইনফ্যাক্ট দে আর প্র্যাকটিসড এগেনস্ট এ ন্যাচারাল রিপ্রোডাক্টিভ ইভেন্ট, কনসেপশন বা প্রেগনেন্সি। তার পরিবর্তে কি এরা একটা প্রাকৃতিক যে নিয়ম, পরিবেশ থেকে যে নিয়মটা, প্রকৃতি থেকে সে সৃষ্টিকর্তার থেকে যে নিয়মটা এসছে যে সেক্স ইন্টারকোর্স করার ফলে কনসেপশন হবে, সে প্রেগনেন্ট হবে, তার বিপরীতে যাচ্ছে। তার জন্য এর মধ্যে কিছু না কিছু অবশ্যই ক্ষতি থাকবে, কারণ প্রকৃতি থেকে, সৃষ্টিকর্তা থেকে যে নিয়মগুলো আসে সেগুলো অবশ্যই একটা মেনটেন করেই আসে, অনেকটা মেনটেন করেই আসে, এটা মানুষের উপকারের জন্যই আসে। কিন্তু যদি মানুষ নিজে থেকে কৃত্রিম উপায়ে এগুলোকে প্রিভেন্ট করতে চায়, তো তার উপকার থাকলে তার মধ্যে কিছু না কিছু ক্ষতি অবশ্যই থাকবে। তাই চিন্তা ভাবনা করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই এই পদক্ষেপগুলো নেওয়া উচিত। ন্যাচারাল যে পদ্ধতি আছে সেগুলো ইউজ করা যেতে পারে, কারণ ন্যাচারাল যে মেথডটা আছে, ট্র্যাডিশনাল মেথড, সেটা কিন্তু প্রকৃতি থেকেই দেওয়া, তার কোনো সাইড এফেক্ট হবে না। One is forced to use this method either to prevent pregnancy or to delay or space pregnancy due to personal reason। তো এগুলো কেউ করে কেন? যে প্রেগনেন্সিকে প্রিভেন্ট করার জন্য বা তার বাচ্চাদের মধ্যে গ্যাপ রাখার জন্য, দুটো বাচ্চার মধ্যে 5 বছর 6 বছর গ্যাপ রাখার জন্য, বা বিয়ের কয়েক বছর পরে প্রেগনেন্ট হওয়ার জন্য এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে থাকে। কারণ আর সেক্সুয়াল ডিজার তো সবসময় থাকে মেয়েদের ছেলেদের উভয়ের ক্ষেত্রে, কিন্তু সবসময় তারা বাচ্চা নিতে চায় না। প্রত্যেক ইন্টারকোর্সে যে তাদের বাচ্চা হবে এটা তারা চায় না। নো ডাউট দ্য উইডস্প্রেড অফ দিস মেথডস হ্যাভ এ সিগনিফিক্যান্ট রোল ইন চেকিং আনকন্ট্রোল গ্রোথ অফ পপুলেশন। কিন্তু যাই হোক, যে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করার জন্য কিন্তু জনসংখ্যা অনেকটা মাত্রায় নিয়ন্ত্রণ করা গেছে। কারণ আগেকার যুগে এই সমস্ত মেথড না থাকার কারণে আগেকার মানুষদের ক্ষেত্রে 15-20 এইভাবে বাচ্চা হতো, 15টা 20টা করে বাচ্চা হতো। কিন্তু এখন এই সমস্ত পদ্ধতি অবলম্বন করার জন্য কি হচ্ছে, যে বাচ্চা খুব বেশি 3টে 4টে, তার বেশি নিচ্ছে না, তাদের সেক্সুয়াল ডিজায়ারও পূরণ হচ্ছে আর বাচ্চাও খুব একটা কম হচ্ছে। However, there are possible ill effects like nausea, abdominal pain, breakthrough bleeding, irregular menstrual bleeding, or even breast cancer, though not very significant, should not be totally ignored। আর যেহেতু এগুলো আর্টিফিশিয়াল, যেহেতু মানুষ এগুলো সৃষ্টি করেছে, তাই এগুলোর মধ্যে কিছু না কিছু অপকার অর্থাৎ ক্ষতি অবশ্যই থাকবে। তো তার মধ্যে এই সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য কিছু কিছু ক্ষতি আসে, যেমন নজিয়া অর্থাৎ বমি বমি ভাব হয়, অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমেন অঞ্চলে যে অঞ্চলে জেনিটাল অর্গানগুলো থাকে সেখানে ব্যথা করে, ব্রেক থ্রো ব্লিডিং, অনেক সময় ব্লিডিং হয়, রক্ত বেরোয়, ইররেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, অনেক সময় যে সেই মেন্সটা ইররেগুলার হয়ে যায়, অর্থাৎ 28 দিনের মধ্যে নিয়ন্ত্রিত থাকে না, আবার সেই মেন্সের সঙ্গে রক্ত খুব বেশি মাত্রায় বেরিয়ে আসে, অর ইভেন ব্রেস্ট ক্যান্সার, অনেক ক্ষেত্রে ব্রেস্ট বা স্তনতে ক্যান্সার হতে পারে। যদিও এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, যে সেক্সুয়াল ডিজায়ারের কাছে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু একেবারেই আমরা ইগনোরও করতে পারি না, একেবারে যে অবহেলা তাও করতে পারি না। তো এটাই ছিল কন্ট্রাসেপশন শেষ হলো। ন্যাচারাল, ব্যারিয়ার, আইওডিএস, পিলস, তারপর ইমপ্ল্যান্টস,
সার্জাইকাল মেথড, এই সমস্ত পার্ট, তাদের এক্সাম্পল, কিভাবে কাজ করে সবটাই পড়লাম। তারপর এদের গুরুত্ব কতটা প্রভাব বিস্তার করেছে, আমাদের কী কী খেয়াল রাখা উচিত, সব কিছু এখানে পড়ানো হলো। তো আশা করি তোমাদেরকে ভিডিওটি অবশ্যই কাজে লাগবে, অবশ্যই অনেক কিছু বুঝতে সাহায্য করেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, যদি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করো ভিডিওটিকে, যে তারা উপকৃত হতে পারে। তোমরা যদি নতুন হয়ে থাকো তো স্টাডি ক্লাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আর তোমরা ভিডিওগুলিকে অনলাইনে দেখো, তাহলে চ্যানেলটি গ্রো করবে। আর তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্য।